রংপুরের এই আবু সাইদ আমাদের ভাই এই দেশের জন্য দেহ ও প্রথম শহীদ হয়েছে। এরপরে আমার কইতেছে চিন্তা করে নামু দেশের জন্য লাগলে শহীদ হয়ে যাবো। আমার এই ছেলের এই কথাটা যে আল্লাহ সত্যি কবুল করে লাইছে আসলে এটা আমি জানতাম না। আমার ছেলেটা যখন আমার প্রথম সন্তান সাব্বির, আমার প্রথম সন্তান, আমি অনেক শখ করে নাম রাখছি আমিনুল ইসলাম সাব্বির। তো বোঝেনি তো একটা মায়ের মা বাবার প্রথম প্রথম যে সন্তানটা হয় এই সন্তানটাই অনেক আদরের হয়, অনেক শখের। এই সন্তানটাকে নিয়ে অনেক স্বপ্ন থাকে, অনেক কিছু থাকে। মূলত আমি আমার সাব্বিরের কথা মুখ দিয়ে বাইর করতে পারি না, বাইর করলে আমার মুখ দিয়ে কথা হয় না। অনেক ভালো ছিল আমার ছেলেটা, মেধাবী ছিল। ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট করে এই ছেলেটার পিছনে অনেক শ্রম দিছি, লেখাপড়া করাইছি। আমার ছেলেটা লেখাপড়া অনেক ভালো ছিল, সমাপনীতে বৃত্তি পাইছে। আমি অনেক শ্রম দিছি ছেলেটার পিছনে। আমার ছেলেটা অনেক আমার কথা শুনতো। সব সন্তান কিন্তু মা বাবার কথা শুনে না, কিন্তু আমার এই ছেলেটা আমি যেভাবে বলতাম ওইভাবেই চলতো। সব সময় আমি আমার সাব্বিরের জন্য সম্মান পাইতাম। যখন আমার ছেলেটা ক্লাস 9-এ পড়ে তখন ওর বাবা মারা যায়। মারা যাওয়ার পরে তো আমার ছেলেটা আম্মু সংসার চলবো কেমনে যদি আমি লেখাপড়া করি। আমি লেখাপড়া করতাম না আম্মু, আমি গাড়ি চালামো। তো ওর আব্বু যে সিনজিরা চালাইতো ওই সিনজিটাই চালাইতো, চালাইয়া যাই কামাই করতো আমার কাছে আইনা দিত। যখন নাকি ওর বাবা স্ট্রোক করে ব্রেন স্ট্রোক করছিল, ব্রেন স্ট্রোক করে 4 দিন ছিল হসপিটালে। ওই হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করি। তখন আমার ছেলেটা আম্মু আমার ফোন দিয়ে বলতেছে আম্মু আমি আমার আব্বুর গাড়ি নিয়ে বাড়ি। তা আমি আবার ওরা গাড়ি চালাতে দিতে চাইতাম না। ওর বাবা বলতো যে যদি ছেলে স্টারিং ধরে তাইলে যদি 10 টাকার মুখ দেখে তাইলে আর পড়াশোনা হইব না। আমার ছেলের মেধাবী, অনেক মেধাবী আছে, অনেক ভালো ছাত্র, দরকার নাই গাড়ি চালানো দেওয়া। তো আমি দিতাম না। তো উনি আমার না কইয়া না জানাইয়া ওই আমার স্বাস্থ্য ভাইরা আছে ওর সমানে যারা লেখাপড়া করে তারা অনেকে গাড়ি চালাইতো, তারা লোকে যাইয়া গাড়ি চালানো শিক্ষা লাইছে। তো ওই সময় তো আমারও চোখে মুখে কিছু দেখি না, টাকারই দরকার। তো দিলাম। আম্মু তুমি কও, তুমি না করলে তো আমি গাড়ি যেয়ে পারতাম না। তো কইছি আচ্ছা আল্লাহ ভরসা, যাও আস্তে ধীরে চালাইও। তারপর গাড়িতে গেল, যে গাড়ি চালাইলো। ওই দিন যা টাকা ভাড়া মারছে, এই মসজিদে ওর বাবার লেগে দোয়া করাইছে যে বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। 4 দিনের মাথায় ওর বাবা কুমিল্লা মেডিকেলে মারা যায়, রাতের 10টার দিকে মারা যায়। তখন তো আমি অসহায় পড়ে গেলাম যে আমি কি করব। তো আমার ছেলেটা 5 দিনের ওর বাবার দোয়াটা পড়াইয়া গাড়ি চালানোতে লাগিয়ে গেল। গাড়ি চালাইয়া আমার যাই দেয় আমি খাই। মনে হয় যে 30-35 বছরের মানুষের মাথায় এরকম জ্ঞান বুদ্ধি নাই। আমার ছেলের মাথায় যে এরকম বুদ্ধি আছিল, ওই দিক দিয়ে আম্মু এভাবে এটার দরকার নাই, এভাবে চললে আমাদের জন্য খারাপ হইব, ওইভাবে চলার দরকার নাই, ওইভাবে যাওয়ার দরকার নাই। যাইতাম না। আমার ছেলের কথা মতো আমিও চলতাম, আমার কথা আমার ছেলে শুনতো। আমরা মা ছেলে অনেক মিলামিশা চলতাম। তো সম্পর্কটা আমি কইলাম না আমার ছেলেটা যে এখানে যা হইতো গাড়ি চালাইতে যাইয়া রাস্তাঘাটে সবাই আমার সাথে শেয়ার করতো। তো গাড়ি চালাইয়া যাই দিত, এইভাবে আমার দিন কাটে। ওর বাবা মারা যাওয়ার প্রায় 4 বছরের মাথায় এই জুলাই আন্দোলন শুরু হয়। আমার এই ছেলেটাও লেখাপড়া করতো, আমার মেয়েটাও ছোট ছিল। তো তাদের খরচ এই ছেলেটার কামাই দিয়েই চলতো। হ্যাঁ, 24 সালে 18 বছর বয়স চলে আমার ছেলে। তো আমার ছেলের স্বপ্ন ছিল ভালোভাবে একটা ঘর করব। আমার ছেলে ওর ভাই বোনদেরকে নিয়ে আমাকে নিয়ে সুন্দরভাবে চলাফেরা করব। আমি ওর জন্য পাসপোর্টের জন্য কাগজপত্র সবকিছু রেডি করছিলাম, জমাও দিছিলাম।
কাগজপত্র দিয়ে পাসপোর্ট করে বিদেশে পাঠামু। তারপর আবার আমার ছেলে বলে আম্মু আমি আবার লেখাপড়াটা ধরতে চাই। তখন আবার লেখাপড়ার জন্য আবার টেনে ভর্তি করে দিলাম, পরীক্ষা দিব। এই পরীক্ষা দেওয়ার আগেই তো এরকম অবস্থা হয়ে গেল। লেখাপড়া করার ইচ্ছে হয়েছিল, ও লম্বা চূড়া। সবাই অনেকে ওরে বলে যে যদি ভালো করে লেখাপড়া করে তাইলে ও সেনাবাহিনী চাকরি করতে পারবো বা যে কোনো একটা সরকারি চাকরি ওর অনাহাসি হয়ে যাবে, ও লম্বা চূড়া। এই কারণে মানে হ্যাঁ মতেছি লেখাপড়া করবো। বা আমার ভাইয়েরাও করতেছে, উৎসাহ দিতেছে, মামা তুমি লেখাপড়া করো, লেখাপড়া করলে তোমার ভালো একটা চাকরি হইবে। যখন এই জুলাই আন্দোলন শুরু হইলো, এই জুলাই আন্দোলনে গাড়ি রাখা রেখা আন্দোলন, এই দেবিদ্বার যতটা আন্দোলন হয়েছে, কোম্পানিগঞ্জে যতটা আন্দোলন হয়েছে, মুরাদনগরে পর্যন্ত আমার ছেলে যে আন্দোলন করছে, তখন ছেলেটা না করতাম, আব্বু তুমি যাইও না, যদি কোনো কিছু একটা হয় তাহলে আমার বাঁচার মতো আর কোনো লাইন নাই বা আমার কেউ নাই, তুমি কিন্তু এসবে যাইও না, আর তোমার ভাই বোনটা দেখার মতো কেউ নাই। কইতো আম্মু তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমার ভাইয়েরা কেউ ঘরে থাকতে পারে না, আমরা কেমনে ঘরে থাকতাম? এই যে আমার বন্ধুরা সবাই আন্দোলনে যায়, আমি কিভাবে ঘরে থাকতাম আম্মু? এটা তো আমরা দেশের জন্য, আমাদের ভালোর জন্য আন্দোলন, স্বৈরাচার মুক্ত করার জন্য আন্দোলন, তুমি না করো না। তারপর যে এই যে ফেসবুক মোবাইল চালাইতো, তো তো ফেসবুকে দেখতো না যে ওইখানে মানুষ মারা যেতেছে, ওইখানে যখন নাকি আবু সাইদ মারা যায়, তখন আমার ছেলে আমার এনে ভিডিও দিয়ে এনে দেখাইতেছে মোবাইলে, আমু দেখো রংপুরের এই আবু সাইদ আমাদের ভাই, এই দেশের জন্য দেখো ও প্রথম শহীদ হয়েছে। এরপরে আমার কইতেছে চিন্তা করে আম্মু দেশের জন্য লাগলে শহীদ হয়ে যাবো। আমার এই ছেলের এই কথাটা যে আল্লাহ সত্যি কবুল করে লাইছে, আসলে এটা আমি জানতাম না। দেশের জন্য শহীদ হইয়া যাইব, আবু সাইদের মতো শহীদ হয়ে যাইব, এই কথাটা আমার ছেলে বলতো। তখন আমি কইতাম আব্বু আমার তো কেউ নাই, এই কথা তুমি কইও না, তুমি আন্দোলনে যাওয়ার দরকার নাই, আমাদের জন্য গরিবদের কি এর আন্দোলন, কি এর তুমি কামাই করে আনলে আমার খানা মিলে, নাহলে তো আমার খানা মিলে না, তুমি আন্দোলনে গেলে আমার কি হইব? আমি চিন্তা করো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। 4 তারিখে এই যে দেবিদ্বারের রুবেল ভাই এই গুলি খাইছে, তারপর ওরা কোবাইয়া মারছে, আমার ছেলেটা রুবেল ভাইয়ের সাথে ছিল। রাত্রেবেলা আসছে, আইসা আমার বলতেছে যে আম্মু দেবিদ্বারের রুবেল ভাই মারা গেছে শুনছ তুমি? আমি কিন্তু এর সাথেই ছিলাম। তা আমি তো বাবা তুমি কও কি, যদি তুমি ওইখানে থাকো, যদি তোমার কিছু হইতো আমি কি করতাম? আমার কি হইতো তুমি যদি ওইখানে, যদি তুমি যদি যাও, যদি তোমার কিছু হইতো, আমি এভাবে কইতাছি, কয় আল্লাহ পাকই ভালো জানে, এটার লেগা আমিও বলতে পারতাম না, কেউ বলতে পারতাম না, সবাই তো যায়, সবাই আন্দোলনে যায়, সবাই আন্দোলন করতেছে, কার কি হয় বলা তো যায় না। আম্মু তুমি দোয়া করো, এ কথা কয়া আম্মু আমার গেঞ্জিটা, যে গেঞ্জিটা পইরা রুবেল ভাইয়ের লগে আন্দোলনে ছিল, এই গেঞ্জিটা রাত্রেবেলা আম্মু এটা ধুইয়া দাও, ঘাম গেঞ্জিটার মধ্যে, গেঞ্জিটা রাত্রেবেলা ধুইয়া দিতে হইব, ধুইয়া আমার আমার বাইরের আমার গ্যাস আছে, এই গ্যাসের চুলায় গঞ্জিটা শুকাই দিছি, শুকাই সকালবেলা 5 তারিখ সকালবেলা আমার কইতাছে, রাত্রেবেলাই কইছে আম্মু কালকে গাড়ির যাবো না, কালকে বেশি গন্ডগোল হইব, কালকে গাড়ির যাবো না। ওই যে বন্ধুরা লোক কথা দিয়ে রাখছে যে সবাই মিলে দেবিদ্বারে যাইবো, আমার কইতেছে আম্মু কালকে গাড়ি চালাইতাম না, গাড়ি ছাড়া কালকে বেশি অনেক গন্ডগোল হইব। এই কথা কারণে আমি আর কিছু কইছি না, তুমি কাছে ঠিক আছে, তোমার যদি ভালো না লাগে তো যাইও না। তারপরে আমার স্বাস্থ্য বেড়ে বেড়ে সাক্ষী হতেছে, আমি কি সত্যি কি এই গন্ডগোল হওয়ার জন্য তুমি না করতেছো গাড়িটা, নাকি তুমি নিজে যাওয়ার জন্য বলতেছো, কোনটা তুমি আমার বুঝাইয়া কও। তখন আমার চাচাতো ভাই একজন আছে, ওরা সাক্ষী ধরছে, মামা কালকে বেশি গন্ডগোল হইব না? কয় হ। দেখছো আম্মু, তো গাড়িত গেছে না, সকালবেলা আমিও ডাকছি না, ঘুমাইতেছে ঘুমাক, যেহেতু গাড়ির যাইবো না ঘুমাক। তখন ওর বন্ধু একজন আসলো, ওর বন্ধু আইসা আমার জিগাইলো যে সাব্বির কই? তো আমি কই সাব্বির তো ঘুমায়। ওর একটা ডাকেই উঠে লাইছে, লাফ দিয়ে ঘুম থেকে উঠে লাইছে, উঠটা মুখ টুক ধুইছে, মুখ ধুইয়া আমার কইতেছে আম্মু আমারে কিছু খাবার দাও। তা ও এখানে খাবারটা খাইতেছে খাটের উপরে বইয়া, আর আমি এই দরজায় বসে রইছি। তখন ওর আমি করলা ভাজি করছিলাম, ওই করলা ভাজি নিয়ে
মানে পছন্দ করে না বেশি একটা করলা ভাজিটা। এই করলা ভাজি নিয়ে আমার লগে একটু মানে ইয়া মারতাছে যে করলা এত পছন্দ করো, আমার আমার পকেটে 1500 টাকা আছে, করলা আইনা দেম আম্মু তুমি বেশি করে করলার ভাত, করলার ভাজি, করলার সবকিছু করে খাইবা। এভাবে আমার কইতেছে কর, তা আমি আবার এভাবে কইয়া দিকে যাইতেছে, আমি আবার ওর এই পাউডার মধ্যে এমনি আস্তে একটা থাপড় দিছি। থাপড়টা দিয়া ওই দরজাটা জায়গা এই আমার কাকা তারা ঘরের পিছন চিপাটা আছে না দিক দিয়ে ঢুকতে, এমনি আমার পিছন দিক ফিরা ফিরা মুচকি হাসি দিতেছে। আমার ছেলেটা ওই সময় যে আমার এত সুন্দর লাগছে, আমি ওর দিকে চাইতাম লইয়া চাই না কই আমার ছেলেটা এত সুন্দর লাগে। শর্ট প্যান্ট পরে রাখছে, 3 কোয়ার্টার আর কালো গেঞ্জিটা পরে রাখছে। মানে আমার ছেলেটা যে কেমন লাগে, এত সুন্দর লাগে। আমি চাই না, আমি যদি আমার মুখ লাগে আমার ছেলের দিকে তাকাইলে আমি তাকাই না। মুচকি হাসি দিয়ে আমার ছেলেটা বাড়িয়ে গেল। আবার কই শুধু আলু ভর্তা আর ডাল দিয়ে আমার ছেলেটা ভাত খাইবো, লগে ডিম বুনা করছি, ডিম বুনা করে রাখছি, আইয়া ভাত খাইবো। আর দোয়াইলো না। তারপর যখন 12টা 12:30 এরকম বা একটাই বাজবো, ওই টাইমটায় আমার চাচাতো ভাই আমার কাছে আমার চাচাতো ভাইয়ের বউর কাছে ফোন দিছে, কয় রিনা ফারে কন তাড়াতাড়ি দেবিদ্বারাই তো সাব্বিরে গুলি গেছে। এরপরে আমার আর কোনো হুঁশ নাই। এসব আমি কি কি শুনলাম, আর আমি কইতে কই গেলাম। পান্নার ফুল কতক্ষণ দৌড়ে যায়, রাস্তায় গিয়ে পড়ে গেছি, সবাই পানি ঢেলে হুশ করছে। পান্নার ফুল যাই কতক্ষণ কয় তারা দেবিদ্বার হসপিটাল আছে, কতক্ষণ কয় দেবিদ্বার হাসপাতালে ঢুকান জানা নিয়ে গেছে মুরাদনগর, মুরাদনগর থেকে আবার কয় কুমিল্লা নিয়ে গেছে। এই দৌড়াদৌড়ি করতেছি, কইতে কই যাই আমি কোনো ইয়া পাই না। পরে দেবিদ্বার বলে নাকি আমার ছেলে, আমি লগে ছিলাম না, আমার ভাই ছিল, আমার ছোট ভাইটা লগে ছিল। ওরা নাকি হসপিটালে নিয়ে যাওয়ার সময় কুমিল্লা রেফার করছে, মুরাদনগর নিয়ে গেছিল, মুরাদনগর থেকে তারা একটা ব্যান্ডেজ করে দিছে, কইছে রোগীর কন্ডিশন বেশি ভালো না, ওনার অবস্থা খুব খারাপ, মাথায় গুলি আছে, মাথায় খাইছে এই গুলিটা, 2টা গুলি লাগছে মাথায়, ওর মাথায় গুলি আছে, ওরে নিয়ে তাড়াতাড়ি কুমিল্লা নিয়ে যান। কুমিল্লা নেওয়ার পথে দেবিদ্দার আমার ছেলে যে অ্যাম্বুলেন্সটার মধ্যে ছিল, এই অ্যাম্বুলেন্সটা এই যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা হামলা করছে, গাড়িটার মধ্যে হামলা করে গাড়িটা ভাঙচুর করছে, গাড়িটা ভেঙে গেছে। ভাঙার পরে আমার ছেলেটারে তাড়াতাড়ি করে এর বন্ধুরা লগে আসিল, আমার ভাই লগে আসিল, তারা বাইর করে তাড়াতাড়ি কুমিল্লা সিএনজি দিয়ে নিয়ে গেছে। সিএনজি দিয়ে নিয়ে তারপরে আমার আরেক ভাই গেল, তারা সবাই গেল। যাওয়ার পরে যাইয়া দেখে কুমিল্লা মেডিকেলে আমার ছেলের ফ্লোরের মধ্যে ফালাই রাখছে, শুধু তারা হাতে একটা ক্যানোলা ফিট করছে, আর কোনো কিছু না। রুগীর অবস্থা মানে রুগীর অভাব নাই, মানে আমার ছেলেটারে ধরতেছে না কোনো ডাক্তারে। পরে তারা বলে দিল হ্যাঁ ঢাকা নিয়ে যান, ওই ওর মাথায় গুলি আছে, ওর অপারেশন লাগবো, ঢাকা নিয়ে যান। তারপর আমার ছেলেটারে তারা অ্যাম্বুলেন্স করিয়া, ওই সময় অ্যাম্বুলেন্সও পাওয়া যায় না, কত কষ্ট, 15,000 টাকা ভাড়া করিয়া, তখন আমার কাছে 10টা টাকা নাই। শুধু আমার ছেলেটা যেদিন গুলি খাই দিন আমার কাছে মাত্র 500 টাকা, 500 টাকা ছাড়া আমার কাছে কোনো টাকাই নেই। তো আমি কি কইরাম, কত মানুষের কাছে হাত পাইতা, আমি বলতে গেলে এরকম একরকম ভিক্ষার পর্যায়ে পড়ে। রাস্তা রাস্তায় মানুষের কাছে টিয়া উড়াইয়া আমার ছেলের চিকিৎসা করায় ঢাকা নিয়ে গেছে। তখন তারা তো তেমন বেশি বুঝেন, এটা প্রাইভেট হসপিটালে, ইউনি হেলথ হসপিটালটার নাম ধানমন্ডি, ওই হসপিটালে নিয়ে যায়, আইসিইউতে রাখছে। এখন খালি টাকারই প্রয়োজন। আর ছেলের বন্ধুরা নামলো রাস্তা, আমার বন্ধুর লেগে আমরা টাকা উঠাবো, তারা টাকা উঠেছে তারার লোকে। আমি ওই দিন আর ঢাকা যেতে পারি নাই, তারা সবাই গেছে, আমি যেতে পারি নাই, গাড়িও চলে নাই দিন ভালো করে। আবার তারা আমার বেশি ইয়ে করে নিছেও না। রাস্তায় রাস্তায় আমার ছেলের বন্ধুরা লোকে আমিও যাই মানুষের কাছে হাত পাইতে পাইতে, সবাই যে চাই মানুষের কাছে টাকা চাইতো, আমি খালি দাঁড়ায় দাঁড়িয়ে খালি আমি
কাম দিয়ে আমি তো কান্দালে কথা কইতে পারি না, আর খালি আল্লাহর কাছে সবার কাছে যে আমার ছেলেটার জন্য সবাই ভিক্ষা দেন, আমার ছেলেটারে বাঁচানোর লেগে, ছেলেটারে বাঁচান, সাহায্য করেন। টাকা উঠায় মানুষের কাছ থেকে ছেলেটারে চিকিৎসা করলাম, প্রায় 70,000 টাকার মতন 2-3 দিনে উঠাইছে। তারপর আমার ছেলের সহযোগী যারা তারা, তারপরে আমার একজন বাইফুত আছে, ওনারা মিলা মনে হয় 1 লাখ টাকার মতো তারা সবাই মিলা ম্যানেজ করে দিছে। আর বাকি টাকা আমি ধার দেনা করছি, করে আমার ছেলেটারে চিকিৎসা করছি। প্রায় অনেক টাকাই গেছে, 3 লাখের উপরে গেছে। আইসিইউতে রাখছি। তারপর 14 দিন একটা রুগী যদি 40 দিন যদি একটা রুগী হসপিটালে থাকে, তাহলে তো বুঝেন যে আসলে আমার অবস্থাটা ওই সময় কি হয়েছিল। আমি তো আরো বেশি কষ্ট করছি। আমার ছেলেটা হাসপাতালের বেডে যে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এটা আমি মা নিজের চোখে দেখছি। প্রথম 2-3 দিন যাইতে পারছি না, পরে তো গেছি ঢাকা শহর। আমি আমার ছেলেটা কত কষ্ট পাইছে, কত ইয়া করছে, চিকিৎসা করলো, শুধু বমি করতো, মাথায় গুলি না, খালি বমি করতো। তারপর ডাক্তার হয়তো বুঝতে পারছে যে আমার ছেলেটা আসলে টিকতো না, আমার কাছে বলে নাই আর কি। তখন ডাক্তার বললো ওরে বাড়িতে নিয়ে যান। মারা গেছে 40 দিনের মাথায়, গুলি খাওয়ার 40 দিনের মাথায় মারা গেছে। বাইতেছি 2 দিনের মাথায়, হসপিটাল থেকে বাইতেছি বুধবারে রাত্রে বেলা আইছি, শনিবারে সকাল 9টার দিকে মারা গেছে। তখন আমি খোঁজখবর নিছে, যেমন বিএনপির যে আমাদের দেববিদ্যারের এমপির ছেলে, উনি গেছিল, এই যে রেজবুল হাসান মুন্সি, উনি গেছিল, যায়া উনি 10,000 টাকা দিয়েছিল। তো ওই সময় তো 10,000 টাকা আমার কাছে অনেক কিছু মনে হয়েছে। তারপর যেহেতু ওর বাবার বাড়ি মুরাদনগর থানায়, তো মুরাদনগর থানা থেকে কাইকুবাদ শব্দ দেশে ছিল না, উনার ভাই বা উনার মামারা গেছিল, উনারাও যাইয়া দিয়েছে কিছু টাকা, 4-5 হাজার টাকার মতো দিয়েছে। মানে ওনারা তো গুলি করছে, আমার ছেলেটারে গুলি করছে, গুলি করার পরে আবার আমার ছেলেটা যখন গুলি খেয়ে পড়ে গেছে, মাথায় 2টা গুলি লাগছে, লাগার পর যখন পড়ে গেছে, তখন আমার ছেলেটারে মারছে, মানে লাঠি দিয়ে পিঠাইছে। ওরে তো আমার লগে ছিল, আমরা একসাথে ছিল, দেবিদ্বারের নিউ মার্কেটে ছিল। তখন ওই কোন ফাঁকে দিয়া কোন জানি গিয়া গুলিটা খাই নিলো, আমরা বলতে পারি না, এই সে এটি বলতো আর কি। তারা সবাই একসাথে হয়েছে পান্নাকুল যায়া তারা নাকি বলে একসাথে হইতে 10টা বাজে গেছিল। বাড়ি থেকে 9টার সময় বাড়িছে, 10টা বাজে গেছে। 10টার দিকে পান্নাকুল থেকে তারা সবাই মিল্লা দেবিদ্বারে গেছে নিউ মার্কেট। গুলি খাইছে এই যে 12:30 1টার দিকে আমি শুনছি। এরই শুনলাম যে তারা সবাই একসাথে পান্নাকুল যায়, সবাই একসাথে হয়েছে, ওরা দেবিদ্বারে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে রুবেল ভাই যে মারা গেছে না 5 তারিখের দিন, রুবেল ভাই যে মারা গেছে না, রুবেল ভাইরা তো আওয়ামী লীগের স্বৈরাচাররা মারছে, তো ওইটা নিয়ে, হ্যাঁ এটার প্রতিবাদ নিয়ে তারা গেছিল আর কি। শুনছি নাকি তারা নাকি এলোপাতারি গুলি করছে, 12টা থেকে বলে নাকি তারা গুলি চালানো শুরু করছে, এলোপাতারি গুলি করছে। তারপর যে আওয়ামী লীগের সন্ত্রাসী যারা স্বৈরাচার সবাই তো আসিল, তারা বলে এলোপাতারি গুলি করছে, আর যে যারা পারছে তার হাতে রামদাও, লাঠি সোটা সবই ছিল ওই আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে। আর আমাদের সন্তানরা যারা গেছে, ওর বন্ধুরা যারা গেছে আন্দোলন করতো, তার হাতে তো কিছুই ছিল না, তারা তো একেবারে খালি হাতে ছিল, তার হাতে কিছুই ছিল না, তারা খালি হাতে গেছে। তো তারা যায় আন্দোলন করছে, বুঝেন না যে গুলি খাইছে, গুলি খাওয়ার পরে পড়ে গেছে, এরপরে আমার ছেলেটারে এলোপাতারি পিটছে। এরা দেবিদ্বার নিউ মার্কেট হইতে থানার মাঝামাঝি গুলিটা খাইছে, এই জায়গার মধ্যে সংঘর্ষটা বেশি হয়েছে। আমি যেটুকু শুনলাম আমার ছেলের বন্ধুরার কাছ থেকে, আমার ছেলে তো 40 দিন যেহেতু হাসপাতালে ছিল, একটু একটু কথা আমার সাথে বলছে। উনি বলল যে যখন তারা নাকি ওইদিকে এই নিউ মার্কেটে আন্দোলন করতেছে, তখন থানার থেকে পুলিশ যারা আছে সবাই আওয়ামী লীগের লোকজন, তো পুলিশের সাথে তারা একসাথে জড়িত, তারা আন্দোলন করতেছে, সবাই মানে ধাওয়া দিতেছে যে তারা না আসতে পারে, আন্দোলন না করতে পারে, তারা ধাওয়া দিতেছে। দাওয়া দেওয়ার পরে আবার তারা আগাইতে চায়, ছাত্রদল যারা ছাত্ররা আগাইতে চায়, তারা আবার ওইদিকে, এইভাবেই ছিল আর কি, একটা ইয়ার মধ্যে ছিল তারা। এরা এখানে একটা গুলি করছে, এখানে একটা, মানে
পাশাপাশি দুনোটা গুলি পাশাপাশি পড়ছে। একটা গুলি বাইরে হয়ে গেছিল এই সাইডটা কাইটা, আরেকটা গুলি ভিতরে ঢুকে গেছিল। পরে যাওয়ার পরে আমার ছেলেরে মানে কত মানুষে বলে পিটাইছে, মানে আমার ছেলে বলতেছে আম্মু আমার কয়েকজনে পিটাইছে। তখন তো আমি মানে আমার যে পিটাইতেছে আমি আমার হুশ আছে, কিন্তু আমি চোখ ঠিক কিছু দেই না, চোখের মধ্যে নাই গ্যাস মাইরা দিছে, টিয়ারসেল না কি যেন কয়, গ্যাস মাইরা দিছে। গ্যাসটি মাইরা দেন আমার ছেলের চোখটা অন্ধ হয়ে গেছে, চোখে আর কিছু দেখে না। তো পরে করতেছে আম্মু আমার অনেক পিটাইছে, আমি চোখে কিছু দেখি না। আমি মানে মানে কাঁদতেছি, চিল্লাইতেছি, আমি কিচ্ছু করি না, আমারে এভাবে মাইরেন না। আমার কথাও কেউ বুঝে না, চিল্লাইতেছি, আমার পুরা শরীরে রক্ত বসে গেছে। আমি আদ দিয়া বলে এমনি হাতে মানে লাগতেছে যে এর শরীর থেকে মাথা থেকে রক্ত পড়তেছে, পুরা শরীর রক্তে লাল হয়ে গেছে। ওনারে আমার ছেলেটারে মুড়া দিছে কানের মধ্যে, এভাবে মুড়া দিছে, কানের নাফ ছিঁড়া গেছে, চোখের কানের নাফ ছিঁড়া গেছে, কানে দিয়ে রক্ত পড়তেছে, মুখে বমি করে রক্ত, শুধু রক্তই। হ্যাঁ, কত মানে আম্মু তুমি কোনো টেনশন করো না, এটা নিয়ে কষ্ট পায় না, হয়তো আমার ভাগ্যে এটা ছিল। মানে আমার ছেলেটা যে মারা যাইব ওই জিনিসটা ওর মাথায় ছিল না। উনি ভাবছে যে আল্লাহ আমারে বাঁচাইছে বা আমি বাচ্চা গেছি। ও কথা বলতে পারতো না বেশি একটা, মুখে কথা লাগতো। আর এই কারণে নাফ ছিঁড়া যাওয়াতে এক সাইড বাঁকা হয়ে গেছিল, চোখটা বন্ধ করতে পারতো না, রাত্রে ঘুমাইলে এই চোখটা খোলা থাকতো। এই অবস্থাতে আপনার সাথে কথা বলতো? হ্যাঁ, এই অবস্থাতেই আমি জিগাইতাম আব্বু তুমি, আমি না করার পরও তুমি গেলা, তুমি তো জানো এখন আমার অবস্থা কি, আমি কিভাবে তোমার চিকিৎসা করতেছি, কিভাবে কি করতেছি, তুমি তো একটু হলেও অনুভব করতেছো যে আমি কি করতেছি। তো কয় আম্মু এটা আমার ভাগ্যে ছিল, তাতে আমার কোনো দুঃখ নাই। হাসিনা যে পতন হয়েছে, দেশটা যে স্বাধীন হয়েছে, এইটাই আমার কাছে অনেক কিছু। আর আমি আব্বু, আমি ওরে প্রশ্ন করি যে তুমি কেন গেছো আব্বু, আমার কথাটা চিন্তা করলো না? তোমার একটা ভাই আছে একটা বোন আছে, ওর কথা চিন্তা করলো না? কেন গেছো? দেশ স্বাধীন করতাম গেছি। আমার ছেলেটা আমার কয় আম্মু দেশ স্বাধীন করতাম গেছি। তো দেশ তো স্বাধীন করলো, আমার ছেলেটা তো আর এই দুনিয়াত নাই, স্বাধীন দেশে বসবাস করার মতো ভাগ্য নাই। ডাক্তার কয় দেশের বাড়িতে নিয়ে যান, বাড়ির আবহাওয়াটা যদি হ্যাঁ শরীরে লাগে বা বাড়ির চেনা মানুষগুলা ওর বন্ধুরা সবাই দেখে, তাহলে আস্তে আস্তে ঠিক হইতে পারে, ঠিক হয়ে যাবো। এরপরে মানে আবার 10 দিন পরে নিয়ে যাওয়ার জন্য তারা সব জানছে যে আমার ছেলেটা তো বাঁচতো না। আমার এটা ইয়ার কি যে তারা জানছে, তারা এটা কইয়া বাইক ফাটাইছে, তারা বুঝতে পারছে যে আমার ছেলেটা আসলে বাঁচতো না। এটা প্রথম ছিল ইউনি হেলথে, পরে যখন কানের সমস্যাটা হলো না, কানের নার্ভ ছিঁড়া গেছে, কানের পর্দা ইয়ে হয়ে গেছে, কানে দিয়ে শুধু রক্ত পড়ে, যখন অনেকদিন হয়ে গেছে না, রক্ত পারিত কানে দিয়া, কানের ব্যথায়, মাথার ব্যথা, এই গুলি যে খাইছে ওই জায়গার ব্যথায় অনেক কষ্ট পাইতো। এই করতে করতে আম্মু আমার উঠাও বসাও, বমি করতো, তারপর ওর অবস্থা খুবই খারাপ। তখন আমি আবার মার মন তো দেবিদ্বারে নিয়ে গেছি, আবার দেবিদ্বারটা আবার ওষুধ আনলাম। এই ওষুধ পাও ব্যথা, ওই যে পায়ের মধ্যে মারছে মুড়াইছে জানি, পায়ের ব্যথা পাও ফুলা রয়েছে, পরে ওষুধ এনে খাওয়াইলাম। ঢাকা থেকে যে ওষুধ লেখা দিছে ওষুধ কোম্পানি থেকে আনছি, ওষুধ খাইতে পারছে না। ওই পরে শনিবারে সকাল 9টার দিকে। আপনার সাথে শেষ কথা কি হয়েছিল, কোন সময় হয়েছিল? রাত্রেবেলা আমার ছেলেটারে আমি নড়া উঠাইয়া ভাত খাওয়াইছি, ভাত খাইতেছে না, ব্যথা অস্থির না করতেছে, ভাত খাইতে না। আমি জোর করে 2-3টা লোকমা হেরে খাওয়াইছিলাম। তো খায় না, তো আমার সাথে অনেক ইয়ে করতেছে আম্মু আমার শরীরটা বেশি খারাপ, আমার মাথা ব্যথা, আমি অস্থির, আমি কি আমার সুস্থ হইতাম না, আমার আবার হসপিটাল নিয়ে যাও বলতেছে। তো আমি বলতেছি ঠিক আছে আমি হসপিটাল নিয়ে যাবো, আবার নিয়ে যাবো, ঢাকা নিয়ে যাবো। এই ঢাকা নেওয়ার প্রস্তুতি চলতেছে, এই টাইমে দাঁড়াইছে, দাঁড়ানোতে ঘুরে আসা করেই শেষ। আপনি দাঁড় করাইছিলেন না, আমার আম্মু ছিল সাথে, তারা ধরে দাঁড় করাইছে, দাঁড়া করার পরেই দাঁড়ানো থেকে পড়ে গেছে। ওই সময় আপনি কোথায় ছিলেন? আমি ওই রুমই ছিলাম। তো আমার মেয়েটা আবার
চিল্লান দিয়ে ওর আম্মু বাইরে সাব্বির ভাইয়া ফইরা গেছে। এরপরে আইসি, আইয়া তাড়াতাড়ি করে আমার ভাইয়েরা দেবিদার সরকারি হাসপাতাল লয়ে গেছে। নেওয়ার পরে ডাক্তাররা মৃত ঘোষণা করছে, মারা গেছে। এইটা আমার সঠিক মনে নাই। তখন তো আমারে যখন আমার ছেলেটা মারা গেছে তখন আমার কি জন হয়েছে আমি বলতে পারি না। আমারে তারা ঘুমের বুড়ি খাওয়ায় খাওয়ায় ঘুম পাড়া গেছে। আমার কয়েকদিন যাবত খালি ঘুমের বুড়ি খাওয়াইতো, ঘুমের বুড়ি খাওয়ায় খাওয়ায় ঘুম পাড়ে রাখতো। তখন আমি কবরের কাছে যাইয়া বয়ে থাইয়া করি। জানাজা হয়তো সম্ভবত আসরের নামাজের পরপর হয়েছিল। এরা আমার ভাইয়েরা সঠিক বলতে পারবো টাইমটা। আর অনেক লোক হয়েছে জানাজার মধ্যে। মাদ্রাসার মাঠে জানাজা হয়েছে। জানাজার মধ্যে মুরাদনগর থেকে অনেক গণমান্য ব্যক্তি আইছে, দারোরা, তারপর দেবিদ্বার থেকে, কুমিল্লা থেকে পর্যন্ত মানুষ আসছে। অনেক লোক হয়েছে। আমার ছেলেটার শহীদি মর্যাদা দিয়েই দাফন করা হয়েছিল। এই সময়টা যখন ছেলেটা মারা যায় তখন তো আমার ভাইয়েরা আসছিল, তারা দেখছে। তারপর হাসনাত আব্দুল্লাহ আসলো। যেদিন আমার ছেলেটা মারা গেছিল ওই দিন একটা লোক, আমি আসলে চিনি না লোকটারে, হয়তো সম্ভবত এই দেবিদ্বারের ওই চান্দিনার দিকে বাড়ি, উনি আইসা আবার 50,000 টাকা দিয়ে গেছিল। এটি দিয়ে ছেলের দোয়া পড়াইছি, সবকিছু করছি। তারপরে 4-5 দিন পরে হাসনাত আব্দুল্লাহ আইসি, আয়া 2 লক্ষ টাকা দিয়ে গেছে। এমনি এমনি আর কি চলা। এখন তার রোজগার করার মতো তখন মানুষ নাই। আমার ছেলে নিজে বলতো, আম্মু যদি বিয়ে শাদী করি, অনুষ্ঠান কইরাম, সবার লিয়া ফুর্তি কইরাম, আনন্দ কইরাম। এই বোনের নিয়ে কত আশা, ছোট ভাইয়ের নিয়ে কত আশা, সব আশা আমার ছেলে কামাই করতো। ফেসবুকে একটা পোস্ট করছিল যে আমার স্বপ্নগুলো সব সময় অপূর্ণই থেকে যায়। তো আসলেই আমার ছেলের স্বপ্নগুলো সবকিছু অপূর্ণই রয়ে গেল। রাগ টাগ দেখাইলে তো কইতাম, তুমি আমার লোকে রাগ দেখাও, তুমি আমার তো তুমি মনে হয় যে আমার লেগে তোমার মায়া লাগে না, আমি যে তোমার মা। আম্মু কি কইলা, আমার ফেসবুক আইডিটা ঢুকলে তুমি দেখবা যে তোমার আমি কত ভালোবাসি। তোমার আমি কত ভালোবাসি, ফেসবুক আইডিটা ঢুকলেই দেখতে পারবা। বলি তো মাঝে মধ্যে উনারে, যে ছেলেকে বলি, বাবা তুমি তো এখন লেখাপড়া করতে দিছি, আমার ছেলেটা তোমার মতো বয়স থাকতে কামাই করছে, গাড়ি চালাই তোমরা খাওয়াইছে, আমার কান্দে। ছেলেটাও গিয়া কবরের পাশে বইয়া থাকে, প্রায় সময় কবরের কাছে বইয়া থাকে। বন্ধুরা নিয়ে প্রত্যেক শুক্রবারে নামাজ পড়া ফেরা ভাইয়ের কবরের কাছে যায়, কবর জিয়ারত করে। 2 ভাই একসাথে ঘুমাইতো সব সময়। তারা 2 ভাইয়ে সব সময় এক খাটার মধ্যে ঘুমাইতো একসাথে। এক্ষুনি ঝগড়া করতো, এখনই ভালো। এক বাইরে ছাড়া আরেক ভাই কিছু বুঝছে না। আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এই ছেলেটারও শক্ত করে রাখছে। কোনদিন যদি আমার এই ছেলেটার নাম সিয়াম, ওর নাম ছিল সাব্বির, ওর নাম সিয়াম, যদি সিয়ামে একদিন কোনো জায়গায় যাইতো, আম্মু সিয়ামরে বাড়িতে আনো, আগে সিয়ামরে ছাড়া আমার ভালো লাগে না, সিয়ামরে বাড়িতে আনো। আবার অথচ দেখতাম কি 2 ভাইয়ে মানে কথায় কথায় ঝগড়াও করতো, আবার 2 ভাই একসাথে খাইতো, একসাথে ঘুমাইতো, কিছুই বুঝতো না বাইরে ছাড়া। আর বোন তো বুঝনি যে মানে ওর বোনের লেগে মনে হয় ওর দুনিয়া একদিকে, ওর বোনের একদিকে আছিল। আগস্টে মামলা করছে, তো ওই মামলার আসামি কিছু ধরা পড়ছে, ধরে আবার জামিনে বাড়িয়ে যায়। মেয়ের আসামি ছিল যেমন আবুল কালাম আজাদ, তারপর এই যে দেবিদ্বারের সাদ্দাম, তারপর ওই যে আরেকজন বলে আছে শুটার সালাউদ্দিন। অনেক আমার ছেলের সাথে যারা ছিল, মানে যারা সাক্ষী আছে মামলার মধ্যে,
তারা ছিল, আমার ভাই ছিল, তারা আমার ভাইও তো আন্দোলন করতে গেছে, একসাথে গেছে মামা বাগিনা। একটু একটা সন্তান বড় করলাম, 18 বছরের করলাম সন্তানটারে, ওই সন্তানটারে এইভাবে মারলো, অথচ বিচার কই পামু? ধরে আসামি, টাকার জোরে তারা টাকা খরচ করিয়া 2-3 মাস জেল খাইটা জামিনে বাড়িয়ে যায়। যখন জেল খাইটা বাড়ি আই পরে তখন তারা নিজে অনেক কিছু মনে করে, অচেনা নাম্বার থেকে ওই অন্য মানুষের মাধ্যমে হুমকি দেয় যে আমার বাইরে কোনো একদিন, মানে ক্ষমতা সবসময় থাকে না, মানে যদি কোনো একদিন হাসিনা সরকার দুনিয়াতে আইয়ে, আওয়ামী লীগ সরকার, তো আমার বাইরে দুনিয়া থেকে বিদায় করে দিব, মাইরা লাইবো, এই করবো সেই করবো, এটি কয়। তো আমরা চাই যে আওয়ামী লীগ নামক জিনিসটা যে বাংলাদেশে না থাকে, আর আওয়ামী লীগ যারা করছে তাদেরকে যদি কোনো রাজনীতির সুযোগ না দেওয়া হয়, যদি তারা পুনরায় রাজনীতি ঢুকতে পারে কোনোভাবে, তাইলে মনে করেন আমাদের মতো শহীদের মা বা যারা নিম্ন স্থলের যারা মানুষ আছে তাদেরকে তারা রেহাই দিবে না কোনোভাবে। তারা যে অত্যাচার, মানুষের অত্যাচার যেভাবে যে পরিমাণ অত্যাচার করছে, এটা তো দেশবাসী সবাই দেখছে যে আওয়ামী লীগের হাতে কত মানুষ কত কিছুর শিকার হয়েছে, কত অত্যাচারের শিকার আমরা নিজেরাও হয়েছি, সবাই হয়েছে। তো আমি একজন শহীদের মা হিসাবে সরকারের কাছে আমার এটাই চাওয়া যে আওয়ামী লীগের কোনো দোসরদের যে কোনো রাজনীতির সুযোগ না দেওয়া হয়। ঠিক আছে।